প্রিয় দর্শক, ক্রাইম এডিশন টিম আপনাদেরকে আজ এক গাজার বাজারে নিয়ে যাবে, যেই বাজারে বুদ্ধি করে গাজাকে ডাকা হয় সিদ্ধি, আর মাদকাসক্তরাই নাকি সেখানকার সাধক। দর্শক, মাদক আর কথিত সাধকদের নিয়ে বসা এই মেলাকেই আমরা নাম দিয়েছি লালন মেলা। কিন্তু লালনের নামে কুষ্টিয়া জেলায় প্রতি বছর গাজার আসর বসানো হয়। সিদ্ধি খাওয়া সাধকদের সাধনার তলে তলে আরও কত কিছু চলে তা নিয়েই আজকের ক্রাইম এডিশন। সাথে আছি আমি মুনতাসির তাসরিফ। জাদ গেল জাদ গেল বলে আনুমানিক 1774 সালে জন্ম নেয়ার লালন সাঁই ছিলেন বাংলাদেশের মহাসাধক। শুধু বাংলাদেশের গ্রামীণ জীবনে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তার গান ও জীবন দর্শন গবেষণার বিষয় হয়ে উঠেছে। আমেরিকার গবেষক ক্যারল সলিমন লালনের গান অনুবাদ করে সিটি অব মিরর্স সংস অব লালন শাহ নামে গ্রন্থ প্রকাশ করেছেন, যা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বের হয়। লালনের নাম উচ্চারিত হলে সবার আগে মনে পড়ে কুষ্টিয়ার ছেউরিয়া গ্রামের কথা, যেখানে তার আখড়া বাড়ি ও সমাধিস্থল। এখানেই তিনি দীর্ঘদিন বসবাস করে অনুসারীদের সঙ্গে সাধনা করতেন। ধারণা করা হয় প্রায় 1850 সালের দিকে তিনি এই আখড়া বাড়ি প্রতিষ্ঠা করেন। তার সাধনা কক্ষটি ছিল হকের ঘর, যেখানে মৃত্যুর পর তাকে সমাহিত করা হয়। পরবর্তীতে সরকারি সহায়তায় এখানে আজকের লালন সমাধিসৌধ গড়ে ওঠে। প্রতি বছর দোল পূর্ণিমায় লালন তার অনুসারীদের নিয়ে সাধু সংঘ করতেন। এখানে গান, আলোচনা ও সাধনার নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন হতো। পহেলা কার্তিক 1297 বঙ্গাব্দে তার মৃত্যুর পর ওই দিনটি স্মরণে আরও একটি সাধু সংঘ চালু হয়, আর এভাবেই দুটি সাধু সংঘ পরবর্তীতে লালন মেলা নামে পরিচিত হয়। কুষ্টিয়ার নাম শুনলেই সবার আগে বাউল সাধক লালনের কথাই মাথায় আসবে। তবে এর বাইরেও পশ্চিমবঙ্গ ঘেঁষা এই জেলা অনেক কারণে বিখ্যাত। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে অবস্থিত কুষ্টিয়া জেলার বিশাল অংশ জুড়ে রয়েছে ভারতীয় সীমান্ত। এটি পদ্মা ও গড়াই নদীর তীরে অবস্থিত। এর উত্তরে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা, দক্ষিণে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা, পূর্বে রাজবাড়ী জেলা এবং পশ্চিমে মেহেরপুর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ রয়েছে। প্রশাসন কুষ্টিয়া জেলা একসময় অবিভক্ত বাংলার নদিয়া জেলার অংশ ছিল। 1947 সালে কুষ্টিয়া সদর, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মহকুমা নিয়ে এই জেলার সৃষ্টি হয়। পরবর্তীতে এর 3টি মহকুমা আলাদা জেলায় পরিণত হয়েছে। জেলার 6টি উপজেলার মধ্যে দৌলতপুর সর্ববৃহৎ। জেলার সবচেয়ে ছোট উপজেলা খোকসা। বহু কবি সাহিত্যিক জন্ম নিয়েছেন কুষ্টিয়া জেলায়। এজন্য বাংলাদেশের জন্মের বহু আগে থেকেই সাংস্কৃতিক রাজধানীর খ্যাতি পায় স্থানটি। সংস্কৃতির সেই রাজধানীতে এখন অপসংস্কৃতি ছেয়ে গেছে। বাউল সাধনের নামে লালনের জন্মভূমিতে এখন যা চলছে তা দেখলে আঁতকে উঠবেন। লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে গত মাসের 17 অক্টোবর শুরু হয় লালন উৎসব। নামে লালনের উৎসব হলেও ভেতরে ঢুকতেই যেন মনে হয়েছে সেখানে চলছে মাদকের উৎসব। লালনের সঙ্গে মাদকের কোনো রকম সম্পর্ক না থাকলেও এই মেলাকে কেন্দ্র করে চলছে মাদক বিক্রি ও বসেছে গাজার আসর। পার হাউস এটা তো মেলা রে বাবা, গাজার মেলা। এটা পাগলিরা সব সিদ্ধি সাধক, কামাখ্যা থেকে আসছে আমার এই পাগলি।
সে ঠিক মতো সিদ্ধি খাইতে পারছে না, সিদ্ধি পিনি হইতেছে না। এগুলো বেচতেছি গাঞ্জা সিদ্ধি 3 দিনের জন্য উন্মুক্ত, মানে এক কথা সরকার আমাদেরকে অনুমতি দিয়ে এই অনুষ্ঠান। আমরা আরেকটু ভেতরে যেতে চাই। আমরা কাজ করি, আমরা তো আর চুরি বদমাশি করি না, কষ্ট মষ্ট করে একটু খাই আল্লাহর নাম নিয়ে। সুখ দু চাই, মানে সিদ্ধিখোর যারা এদের বিরুদ্ধে কোনো ক্লেম নাই। এরা যারা সিদ্ধি সেবন করে তাদের বিরুদ্ধে কোনো ক্লেম নাই। তারা চুরি ডাকাতিরা হাজেন এগুলো চিন্তা করে যায় না। থানা দৌলতপুর, জেলা কুষ্টিয়া, গ্রাম আংদিয়া, পোস্ট অফিস ছাতারপাড়া ইউনিয়ন খলিশাকুন্ডি। আমি এখানে গত বৃহস্পতিবার এসেছি। সিদ্ধি নাকি তাদের সব রোগের ওষুধ। ভারত থেকে আমদানি নয়, বাংলাদেশি গাজার চাষাবাদ করার মামা বাড়ির আবদার তাদের। সিদ্ধি কেন মাধব হবে, বাংলার থেকে ভারত যাবে, এটা তো বাংলাদেশেই হইতে পারে। তা বাংলাদেশে যদি হয় তা আমরা তো এত দুর্ঘটনা হইতে পারে না। আজকে এই যে বাজারে আড়ে গাড়ে এইভাবে ব্যবসা করতে পারে না, যার যার খেতে বানায় নিজে নিজেই খাইতে পারে। পুলিশ প্রশাসন এটি দেখবো না, কেউ কিছু জানবো না, কারণ গাছ যেহেতু বীজ যেহেতু ফালাইলে গাছ উঠে, এটা দেওয়ার কথা না, কারণ সবার বাড়িতে থাকবো। প্রিয় দর্শক, অনুসন্ধানে জানা গেছে সপ্তাহব্যাপী চলা এই মেলায় এবার সব মিলিয়ে 27 টন গাঁজা বেচা বিক্রি হয়েছে। কিন্তু এত মাদকের যোগান আসে কোথা থেকে, কারা চালায় এই গাঁজার বাজার? সরকারিভাবে এবারকার আয়োজন গত 14 অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজন ও শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় 17 থেকে 19 অক্টোবর কুষ্টিয়ায় 3 দিনব্যাপী লালনের ভাব দর্শন চর্চা, লালন সঙ্গীতানুষ্ঠান ও লালন মেলার আয়োজন থাকছে। আসলে এবারের মেলাটা একটু অন্যরকম। প্রত্যেকবারই খুব সুন্দর হয়, তবে প্রত্যেকবারের থেকে এবার একটু বেশিই ভালো লাগছে। অনেক লোকের সমাগম হয়েছে। লালন সাহেজির এই তিরোধান দিবসটা আমরা খুব অন্তর থেকে পালন করছি। 18শো শতাব্দীর মাঝে এই লালন শাহ জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের পর থেকে তখনকার পরিবেশ ছিল কুসংস্কার, বিভিন্ন ধরনের কুসংস্কৃতি। সে সকলকে পরোয়া না করে লালন শাহ তার মতন করে ভাবগীতি জীবন চর্চার করে গান গেয়ে গেছেন। লালন শাহর মেলার আমার জীবনে প্রথম আইছি, খুব ভালো লাগছে, যে অনেক সুন্দর পরিবেশ। সরকারের পৃষ্ঠপোষকতায় উদযাপিত হওয়ায় এবারের মেলা এসেছে ভিন্ন রূপ। মেলার ভেতরে ঢুকতেই চোখে পড়ে নানা ধরনের আয়োজন, চরকি, নাগরদোলা, নৌকা সহ বিভিন্ন ধরনের অনুষঙ্গে প্রাণ পেয়েছে মেলাটি। এর ঠিক পাশেই বসেছে গাজার হাট। ছোট ছোট ঝুপড়ি ঘরের মধ্যে চলছে অবাধে মাদক সেবন। পাশেই দাঁড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ হিসেবে নয়, ননির পুতুল হয়ে। এখানে গাঁজা বা সিদ্ধি বিক্রি করছে ছোট বড় সকলেই। তবে সাধু সন্ন্যাসীর বেশ ধরা ভণ্ডদের সংখ্যাই ছিল চোখে পড়ার মতো। লালনের নাম করে চলছে তাদের রমরমা ব্যবসা। এক সময়কার সাংস্কৃতিক রাজধানী এখন যেন হয়ে উঠেছে মাদকের রাজধানী। তখন মধ্যরাত। আমাদের টিম ছড়িয়ে ছিটিয়ে আছে লালন মেলার পুরো এলাকা জুড়ে। আমাদেরকে খুঁজে বের করতে হবে মাদকের এই মেলার গাঁজা সরবরাহকারী মূল হোতাকে। আমাদের পরিচয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কুষ্টিয়া থেকে গাঁজা নিয়ে ঢাকায় বিক্রি করা হবে, এই মর্মে কয়েক কেজি গাঁজা দরকার। কিছুক্ষণ পরেই আমাদের সাথে দেখা হয় এক ব্যবসায়ীর। তার কাছে রয়েছে সব রোগের ওষুধ। কালু ফকির নামের ওই ব্যক্তি আমাদের জানান কিভাবে মাদকের হাট বসে এই মেলায়। কথা বলতে বলতে আমাদের নিয়ে যান মেলার সবচেয়ে বড় গাজার হাট শ্মশান ঘাটে। 44,000 টাকা কেজি। এক সাইডে বসে কথা বলতে হবে, এখানে বসে কথা বলা যাবে না, ঠিক আছে? হলে পরে আমরা ওই মেহেরপুরের পাটের সাথে কথা বলতে পারি। যেতে যেতে মাদক সাপ্লাইয়ের সব রাস্তা বলে দেন কালু ফকির। আর তখনই কেঁচু খুঁড়তে পেরিয়ে আসে সাপ। তিনি জানান ডিসি নিজে এসে মাদকের বৈধতা দিয়ে গেছেন। ডিসি যদি দেখে, ডিসি জানে
হ্যাঁ কিসে আইছে করে এখানে বুধবারে রাইতে বুধবারে বিকালে আসরের নামাজ বাদে, ঠিক আছে, আসরের নামাজ বাদে আইছে, ওখানে সব অত্যাচার করতে লাগলে সব জায়গা নিলামের উপর, তাতে ওই যে সব গোল ঘর মরা আছে, ওই সব যারা ওই ভিতরে যারা গাজে আছে ওর কাছে টাকা টুকি নেয় নাকি যার টেনশন ডিসি গেছে মানে উন্মুক্ত দিয়ে গেছে। ময়জানকে ডিসি কেও টাকা দেয় একজন একজনের কাছে মানে প্রতি মাসে 1 লাখ টাকা দিয়ে মানে সবাই খায়। অনুসন্ধানের সময় কালুর মুখ থেকে বের হয় ময়েজ নামের এক ব্যক্তির নাম, যার নাম শুনলে কুষ্টিয়ার ডিসি এসপি ভয়ে থর থর করে কাঁপে। প্রতিদিন লক্ষ লক্ষ টাকা প্রশাসনের পকেটে ভরেন ময়েজ, কারণ এই জনপদে প্রায় 4 দশক ধরে মাদকের ব্যবসা করছেন ময়েজ। এখনো কেউ তাকে ছুঁতে পারেনি। দর্শক, ছোটখাটো ব্যবসায়ীদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা একটু বড় ব্যবসায়ীদের সন্ধানে যেতে চাই, যারা বছরের পর বছর ধরে লালন মেলায় মাদক সরবরাহ করে যাচ্ছে। কুষ্টিয়া জেলার প্রায় 46 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ভারতীয় সীমান্ত। দীর্ঘদিন ধরেই এই সীমান্ত পথ মাদকের চোরাচালানের প্রধান রুট হিসেবে পরিচিত। ভারত থেকে ফেন্সিডিল, মদ, গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য প্রতিনিয়ত এই পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। সাম্প্রতিক সময়ে ইয়াবাও এই রুটে যুক্ত হয়েছে, ফলে সীমান্তের এই অংশ এখন মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। জেলার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর কুষ্টিয়ার সবচেয়ে বড় উপজেলা এবং মাদক ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। এই উপজেলার বিভিন্ন গ্রামে বড় বড় মাদক ব্যবসায়ীদের বসবাস। যদিও সারা দেশে চলমান মাদক বিরোধী অভিযানের কারণে তাদের কার্যক্রম কিছুটা কমেছে, তবুও সীমান্ত পথে মাদক প্রবাহ থেমে নেই। এখানকার মাদক নিয়মিতভাবেই জেলার শহরাঞ্চলে পৌঁছে যাচ্ছে। দেশের গোয়েন্দা সংস্থাগুলো দৌলতপুর ও আশেপাশের এলাকার মাদক চক্র সম্পর্কে অবহিত। গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় পুলিশ ও বিজিবির কিছু কর্মকর্তার নামও সেই তালিকায় উঠে এসেছে, রয়েছে পুলিশ সুপারের নামও। স্থানীয় সূত্রে জানা গেছে কুষ্টিয়া সীমান্তে মাদক পাচারের অন্যতম প্রধান রুট হল জামালপুর। এছাড়া চিলমারি, চর চিলমারি, বাংলা বাজার, ফিলিপনগরের আবেদের ঘাট, মহিষাকুণ্ডি, ভাগজোত মোড়, প্রাপপুর, বিলগাথুয়া, জামালপুর ও ঠোঁটারপাড়া, এই পথগুলো দিয়ে বিপুল পরিমাণ মাদক দেশে প্রবেশ করে। জেলার বেশ কয়েকজন ব্যক্তি টানা 15 বছরেরও বেশি সময় ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের মধ্যে কেউ কেউ আছেন 40 থেকে 50 বছর ধরেও এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন, আর তাদেরই একজন ময়েজ আলী। অনুসন্ধানে আমরা জানতে পারি লালনের আখড়ার ঠিক পাশেই বহুতল একটি ভবন রয়েছে ময়েজের, যেখান থেকে পাইকারি মূল্যে সরবরাহ করা হয় গাঁজা, যা দিয়েই চলে লালন মেলা। কুষ্টিয়া জেলার ভারতীয় সীমান্ত এলাকা দৌলতপুর ও মেহেরপুর থেকে এসব মাদক আনেন ময়েজ, আর সেই ভারতীয় গাঁজার ধোঁয়ায় ঘোলা হয় কুষ্টিয়ার আকাশ বাতাস। শুধু কুষ্টিয়া নয়, দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে ময়েজের গাঁজার সুখ্যাতি। মাদক ব্যবসায়ী ময়েজ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ছেউরিয়া গ্রামের বিশ্বাসপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে। তবে নির্বাচন অফিসে খোঁজ করেও তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ময়েজের মুঠোফোনে কল করলে ফোনটি ময়েজ নিজে না ধরে ধরান তার স্ত্রীকে দিয়ে। সে জানায় ময়েজ অসুস্থ, তাই কথা বলতে পারবেন না। কি হয়েছে? ময়েজ আলীর মেয়ে জামাই মোহাম্মদ লালটু শিক্ষা দীক্ষা না থাকলেও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন কুষ্টিয়া জেলা। অভিযোগ রয়েছে এক সময় লালটু জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে, তবে সরকার পতনের পর ভোল পাল্টে ফেলে সে। বিভিন্ন সময় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন লালটু। জেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায় তাকে। জানা যায় শ্বশুরের বহুতল ভবনে মাদকের ব্যবসা পাহারা দেন লালটু।
সাংবাদিকতাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে প্রশাসনকে ম্যানেজ করার দায়িত্ব তার কাঁধে। আর এভাবেই চলে কোটি কোটি টাকার বাণিজ্য। লালটুর সাথে কথা বলে জানা যায় সে একটি স্থানীয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক। বিভিন্ন কথার ফাঁকে লালটুর শ্বশুর ময়েজ আলীর নাম নিতেই আমাদের প্রতি ক্ষিপ্ত হন লালটু। আমি দৈনিক কুষ্টিয়ার বার্তার প্রকাশক, পত্রিকার প্রকাশক। এমনিতে শুধু প্রকাশক সম্পাদক দুইটাই। আঞ্চলিকই আছেন, ইয়েতে নাই? আর আমি জাতীয় পত্রিকা একটা আছে দৈনিক চিত্র, আপনার ঢাকা পত্রিকা দিয়ে। ওনার বিরুদ্ধে একটা অভিযোগ পাইছিলাম যে উনি এই যে আপনার অভিযোগ যদি থাকে আপনি যা খুশি তাই করেন। লালটুর এমন অধ্যত্বপূর্ণ আচরণই বলে দিচ্ছে তাদের একটি চুল নাড়াবার ক্ষমতাও যেন কারো নেই। স্রেফ বলে দিলেন যা ইচ্ছা করতে, এসব বিষয়ে তিনি কথা বলবেন না। ঠিক আছে, ওই বাড়িতেই থাকেন ভাইয়া? না, আমার বাড়িঘর নাই, আমার বাপ মা নেই, আমি বাড়ি থাকবো। ও আচ্ছা আচ্ছা। এমনিতে আমি শুনছিলাম আমাকে যেভাবে বলছে আমি। আপনি কোন পত্রিকায় কাজ করেন ভাই? না, আপনি আমাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করবেন না, ঠিক আছে ভাই? আপনি যা খুশি ভালো সেটা করেন। আমরা ছদ্মবেশে ময়েজের বাড়ির সামনে গেলে সেখানে মাদক ব্যবসায়ীদের আনাগোনা চোখে পড়ে। ময়েজ ও তার জামাই লালটুর নামে একাধিক মামলা থাকলেও তাকে চেনেন না কুমারখালী থানার ওসি। না, এরকম তথ্য আমরা পাইনি যে এরকম কেজি দেবেন মাদক ভিতরে, আর আমরা মাদক সহ পাইলে কাউকে ছাড় দিই। এদিকে ময়েজের কথা বলতেই তার সব ধরনের অপকর্মের ফিরিস্তি বাংলা এডিশনের কাছে তুলে ধরেছেন কুষ্টিয়া জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভিন আক্তার। প্রথমেই তিনি মাদক নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতার কথা অকপটে স্বীকার করেন। লালনের হাটটা যে বসে এটা ঠিক আছে, আপনার সাথে আমি এগ্রি করি, এটা হওয়া উচিতই না। লালন সাহেবের সাথে যায়ও না, সন্ন্যাসীরাও বটে, কিন্তু এটা হচ্ছে যে একেবারেই বন্ধ করা খুবই কঠিন ওই সময়। আর সবাই আসলে ওই সময় বিশেষ করে আমরা তো আসলে ওই ক্ষেত্রে মোবাইল কোড বা বড় ধরনের চালান আসলে ধরি। ওই সময়টা আসলে পরিস্থিতি এমন থাকে যে আসলে কি বলবো, এটা আমরা নিজেরাও ওই সময় আর কি অপারগতাই প্রকাশ করি আসলে। তিনি জানান ময়েজ নিজে প্রকাশ্যে না আসলেও তার মেয়ে জামাইদেরকে দিয়ে ব্যবসা করায়। এর আগেও ওই পরিবারকে 2 বার ধরা হয়েছে। আর ময়েজের কথা বললেন, ময়েজ নিজের পজিশনে রেখে ব্যবসা করে না, সেই ব্যবসা করে তার জামাই তার মেয়েকে দিয়ে। এবং আমরা ময়েজের মাল এর আগে 2 বার ধরছি, 9 কেজি 9.5 কেজি। এই যে পরশুদিন কালকেও ধরা হয়েছে 7.5 কেজি, এরকম ধরা হচ্ছে। কিন্তু আসলে ময়েজ নিজের পজিশনে মাল রাখে না, ও নিজের আত্মীয় স্বজনের দিয়ে অন্য জায়গা দিয়ে কাজ করে। এখনকার ময়েজের সাংবাদিক পরিচয় দেওয়া জামাই লালটুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বিভিন্ন সময় আটক হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। লালটুর বিরুদ্ধে আমরা মামলা করছি ভাই, এর আগে লালটুর বিরুদ্ধে, কামুনের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে মামলা আছে। এরা কোর্ট পর্যন্ত উঠতে পারে না, এরা হলো জামিন হয়ে যায়। প্রিয় দর্শক, কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালন মেলায় মাদকের জমজমাট ব্যবসার পেছনে শুধু মাদক ব্যবসায়ী নয়, তাদের পেছনে রয়েছে সরকারি বেসরকারি সিন্ডিকেট, যাদের মাঝে ভাগাভাগি হয় মাদক ব্যবসার লভ্যাংশ। গত 12 অক্টোবর লালন একাডেমি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে মেলার মাঠ ইজারা প্রদানের নিমিত্ত আহ্বানকৃত দরপত্রে 36,11,000 টাকা 5 দিনের জন্য স্থানীয় সাংবাদিক মোহাম্মদ মুজিবুল শেখকে ইজারা দেওয়া হয়েছে। কিন্তু 15 অক্টোবর কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়, মুজিবুল শেখের আবেদনের প্রেক্ষিতে তার ইজারা বাতিল করা হয়েছে এবং খাস আদায়ের জন্য কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে 100টি স্টল করায় মেলার মাঠে অন্য কোনো দোকান বরাদ্দের সুযোগ দেওয়া হয়নি, যদিও এর আগে এই মেলায় 700টি দোকান বসানো হতো। ইজারা বাতিল প্রসঙ্গে বাংলা এডিশনের সাথে কথা হয় ইজারা পাওয়া মোহাম্মদ মুজিবুল শেখের সাথে। তিনি জানান, ইজারা না থাকলেও ডিসির সাথে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে একটি অসাধু চক্র মাঠ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এ সময় তিনি স্থানীয় সাংবাদিক আল মামুন সাগর ও এনসিপি নেতা আলমাস হোসেন মামুনের নেতৃত্বে এই চাঁদাবাজি পরিচালিত হয় বলেও অভিযোগ জানান। সঠিকভাবে যদি বলতে হয় আপনার
নিয়মতান্ত্রিক ইয়েতে উপায়ে আমরা সারেন্ডার করে দেওয়ার পর এটা খাস কালেকশন করবে হচ্ছে লোকাল প্রশাসন। তো এখন লোকাল প্রশাসন কুমারখালী কিওনো উনি কেন কাদেরকে দায়িত্ব দিয়েছে, আবার ওনারাই বা দায়িত্ব পাইলো কিভাবে আর উনি দিলেন কিভাবে, সেটা তো আসলে ওনারাই বলতে পারবে, আমরা তার বলতে পারবো না, বুঝছেন না। কাদেরকে মানে কারা কারা এই টাকাটা তুলেছেন আপনি আপনার জানা মতে? আমার জানা মতে হচ্ছে ওখানে ওই ছিল যারা আর কি আলমাস টালমাস সহ যারা ছিল তারাই হচ্ছে এটা গ্রুপই হচ্ছে তার চাঁদা তুলেছে এবং ওরা তো বিশ্বমান। মুজিবুলের কথার সূত্র ধরে আমরা কথা বলি আরও একজনের সাথে, যিনি লালন মেলা উদযাপনের উপকমিটির সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। আব্দুল খালেক নামের ওই ব্যক্তি বাংলা এডিশনকে বলেন, খাস কালেকশনের নামে কিছু লোককে দায়িত্ব দেয়া হয় যারা নামে বেনামে প্রশাসনের সহযোগিতায় চাঁদাবাজি করছে। তো এইটা তো খাস কালেকশনের নামে যেই চাঁদাবাজি, এবং এইটা আমাদের মিটিংয়ে কথা ছিল যে 100 দোকানে একটা সহনীয় পর্যায়ে রেখে 100 দোকানে হলো আমাদের খাস কালেকশনটা হবে। খাস কালেকশনের নামে যেইভাবে মনে করেন চাঁদাবাজি, বিভিন্ন রকম অনৈতিক জিনিসগুলো লক্ষ্য করা যাচ্ছে, এবং নামে বেনামে মেলা এবং মেলার পার্শ্ববর্তী এলাকায় যেভাবে চাঁদাবাজি হচ্ছে এবং ওপেন চাঁদাবাজি, তো আমাদের প্রশাসন, আমি মনে করব যে আমাদের কুষ্টিয়া জেলা প্রশাসন নির্বিকার। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ার নেতৃত্ব দেয়া এই ব্যক্তিও বললেন একই কথা। তিনি জানান, মাদকের দোকান দিতেও নেওয়া হয়েছে চাঁদা, তাই এবার প্রকাশ্যে মাদক সেবনের মাত্রা বেড়েছে। যেখানেই মানুষ বসছে সেখানেই গাজার কলকি আছে সেখানেই, এবং জিজ্ঞেস করা হলে তারা দেখিয়েছে একটা করে টোকেন দেখিয়েছে যে আমি এটা করার জন্য আমি এখানে পে করি। সেখানে 1500, 2000, 2500, 3000 টাকা পর্যন্ত পার ডে নাইটে তাদেরকে পে করতে হচ্ছে। তো তারা সেখানে অবলীলায় প্রশাসনের চোখের সামনে, মানুষের সামনে, শিশুদের সামনে তারা মাদক সেবন করছে, মাদকের ব্যবসা করছে। এবারের লালন মেলা কুষ্টিয়াবাসীর জন্য লজ্জার বলে মনে করেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া আরেক নেতা। তিনি জানান, লালন মেলা সিন্ডিকেটের পেছনে হাত রয়েছে কথিত কিছু সমন্বয়কের। দাবি করেন, ঢাকার এক সমন্বয়ককেও দেয়া হয় চাঁদার ভাগ। এই সিন্ডিকেটটার পিছনে কথিত সমন্বয়ক কিছু ছিল, যারা ওই 5ই আগস্টের আন্দোলনের ভূমিকাতে তারা কিছু ভূমিকা রাখছিল। এরকম কিছু নামধারী সমন্বয়ক ওই সময়ের, তারা হচ্ছে গিয়ে এই চাঁদাবাজি বা এই সিন্ডিকেটের সাথে জড়িত। এবং আমার জানা মতে সেই বিপ্লবের একটি বড় সমন্বয়ক, যেটা ঢাকাতে, যেটা বাংলাদেশের অনেক মানুষ চেনে, এমন একজন সমন্বয়ককে গতকালকে এই চাঁদাবাজির একটা ভাগ ওখানে পাঠানো হয়েছে। অনুসন্ধানের সময় আমরা এমন একজনকে খুঁজে পাই যিনি চাঁদাবাজ চক্রটির কাছে থেকে সবকিছু দেখেছেন। পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন তাদের ইঙ্গিতেই কয়েকজন ব্যক্তির সমন্বয়ে, বিশেষ করে কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর এবং আরেকজন সাংবাদিক আব্দুর রাজ্জাক বাচ্চু, এর সঙ্গে যুক্ত আছেন ওই এলাকার সমন্বয় নামধারী মাদক ব্যবসায়ী আলমাস। প্রশাসনের সহায়তায় মেলা কমিটি এবং সাংবাদিকরা মিলে কোটি কোটি টাকা তসরুপ করেছে, চাঁদাবাজি করেছে। তারাই ম্যানেজ করেছে নুসরাত তাবাসসুমকে। নুসরাত তাবাসসুমের বরাবর 57 থেকে 60 লক্ষ টাকা নগদ হস্তান্তর করেছে তারা। অভিযুক্ত এনসিপির কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আলমাস হাসান মামুন ও সাজিদুর রহমান বিপুলের সাথে কথা বলে জানা যায়, তারা মেলায় ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে না থাকলেও হেল্প করেছেন। চাঁদাবাজির বিষয়টি বেমালুম অস্বীকার করেন তারা। বিষয় হচ্ছে কি, ওনাদের তো পূর্বে কখনো এইভাবে মেলা থেকে টাকা কালেকশন করার কোনো অভিজ্ঞতা নেই। একটা দ্বিতীয় কথা হচ্ছে, লালনের কোনো কমিটি নেই। অ্যাডক কমিটি ছিল গত 24 জুলাই আমরা এটা মানববন্ধন করে ভেঙে দিচ্ছি। যারা 4 জন ছিল আপনার ছাত্র হত্যা মামলার আসামি, 6 জন 7 জন ছিল ছাত্র হত্যা মামলার আসামি। আমরা আন্দোলন করে এটা বন্ধ করে দিই। তারপর থেকে এখন পর্যন্ত কোনো অ্যাডক কমিটি দেয় নাই। যেহেতু আমার বাসা ছেউরিয়াতে, আমি লালন নিয়ে কাজ করে দীর্ঘদিন, আমরা বংশ পরম্পরায় আমরা লালনের সঙ্গে আছি। সেই সূত্রে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা যদি কালেকশনটা করে দেন, এইগুলাতে মোটামুটি হেল্প করে। তাছাড়া আমি মেলার মধ্যে খুব বেশি ওখানে ছিলাম না, আমি বাইরে ছিলাম। আমার ওই যে একটা কাঠের কাজ
শুরু হয়েছে, ওখানে ছিলাম। এ বিষয়ে জানতে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে কল করলে প্রথমে তিনি সময় বেঁধে দিলেও পরে আর তাকে পাওয়া যায়নি। এখন তো আসলে ভাই আমি একটু কাজের মধ্যে একটু ব্যস্ত আছি। আপনি চাইলে আমার সাথে কালকে দেখা করতে পারেন অফিসে, কিংবা আজকে রাতেও হয়তো আমি অফিসে একটু আসতে পারি। অভিযোগ রয়েছে কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত আরেফিনের সাথে মিলেমিশে মেলার নিয়ন্ত্রণ নিয়েছে চক্রটি। মেলার আগে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকলেও বাস্তবে করেছেন উল্টোটা। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পটুয়াখালীতে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। কর্মস্থলে যোগদানের পর থেকে তার বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচনার সৃষ্টি হয়। এক পর্যায়ে ডিসির বদলি দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনও হয়েছিল। সাংবাদিককে জেলে ভরার হুমকি দেওয়ার ঘটনায় বাউফলের ইউএনও আমিনুল ইসলামের অবস্থান নিয়ে আপোষ মীমাংসার প্রস্তাব দিয়ে বেশ সমালোচিত হয়েছেন তিনি। এছাড়া আওয়ামী লীগ পুনর্বাসন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মারধরের ঘটনায় আপোষ সহ বেশ কিছু ভয়ঙ্কর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বাংলা এডিশনকে বলেন, পটুয়াখালীর ডিসি ডিবির হারুনের মতো একচ্ছত্র আধিপত্য গড়ে তুলেছিল। বিভিন্ন উপজেলায় বিতর্কিত ইউএনওদের শেল্টার দিয়ে অবৈধ সুবিধা নিয়েছেন, তার জন্য রাখতে হতো নির্দিষ্ট কমিশন। ডিএমপির কমিশনার হাবিব, এই হারুন, এরা যেমন একটা সিন্ডিকেট করত, শক্তির চর্চা করত, সে কার্যত ওই টাইপের একটা প্র্যাকটিস করতেছে। ইপিজেড হচ্ছে, ভোটের কার্যক্রম আছে, এই সমস্ত বড় ছেলে একটা আসলে এই ধান্দাবাজি করছে। যে কারণে আমি বলছি যে, এবং বেশ কয়েকজন ইউনোর নামে অভিযোগ থাকলেও পুলিশ তাদেরকে সেফগার্ড করতেছে। অবশেষে 25 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফিনকে বদলি করে কুষ্টিয়ায় পাঠানো হয়। কুষ্টিয়ায় গিয়েও থামেননি আরেফিন। অভিযোগ রয়েছে সাংবাদিক সাগর গংকে কাজে লাগিয়ে লালন মেলায় মোটা অঙ্কের চাঁদাবাজি করিয়েছেন এই জেলা প্রশাসক। এই মেলাটা এবার কিন্তু সম্পূর্ণ পরিচালিত হয়েছে প্রশাসনের আন্ডারে, সুতরাং এটা কোনোভাবেই ডিসি সাহেব এবং স্থানীয় একটি সিন্ডিকেট, প্রভাবশালী সিন্ডিকেট, এবং যারা বলা যায় যে আপনার টোটালি লালনের আশপাশেও অনেকের বাড়ি আছে যারা প্রভাবশালী ওখানে, এই রকম কিছু ব্যক্তিবর্গ এই সিন্ডিকেটটা দিয়ে ওনারা হচ্ছে এবার টোটালি কোটি টাকার যে চাঁদাবাজি এটা বা ব্যবসা যেটা সেটা হয়েছে। এইটা আসলে শস্যের ভিতর ভূত থাকলে তো হবে না। এই যে গেম, এই গেম করে করে আজকে এই মেলাটার এই পরিস্থিতি। মেলায় যেভাবে সরকারের রুলস এবং যেভাবে সরকারের চিন্তাধারা ছিল তার 40%ও সেইভাবে হয় নাই। মানুষ বদলে শোনার মানুষ হবে, মানুষ ছাড়া খাবারে তুই মূল হারাবে, এই কথার সাথে বর্তমান সংস্কৃতি মন্ত্রণালয় সহ ডিসি সাহেবের কোনো কথার মিল নাই। বিষয়টি নিয়ে কথা বলতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। তবে পরবর্তীতে কল করলে তিনি জানান, এবার মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করেছে জেলা প্রশাসন। 16 লাখ টাকা খাস কালেকশন করা হয়েছে। সরকারের বরাদ্দ সঠিক খাতে ব্যবহার করা হয়েছে। যতদূর সম্ভব যারা দর্শনার্থী ভক্ত এনেছিলেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্য, যদিও জায়গাটা খুবই সংকীর্ণ, অনেক কষ্ট হয়েছে মানুষের, তারপরেও মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এইটা একটা বড় খরচ, আপনি বুঝতে পারছেন যে ইলিশ মাছের যে দাম, সেই হিসেবে একটা বড় খরচ। আমাদের 50 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছে এবং আমরা তার মধ্যে এটা করার চেষ্টা করেছি। আমরা মেলাটা সেখানে টেন্ডারও দিয়েছিলাম, কিন্তু শেষকালে আসলে এটা রক্ষা করতে পারিনি, কারণ এবার আপনারা জানেন যে জাতীয়ভাবে উদযাপনের জন্য এখানে মাত্র 120টা স্টল করা হয়েছে। যদি প্রতিবার এখানে 400-500 স্টল করা হয় এবং তাদের কাছ থেকে ওই যারা টেন্ডার নেয় তারা টাকা উত্তোলন করে আমাদের সরকারি কোষাগারে টাকাটা জমা দেয়। কিন্তু এবার যেহেতু 120টার বেশি স্টল করার কোনো সুযোগ ছিল না, সুতরাং তারা আর আগ্রহ দেখায়নি, পরে এটা বাতিল করেছে। আমরা খাস কালেকশনে গিয়েছি, সেখানেও আমরা প্রায় 15-16 লক্ষ টাকা পেয়েছি। চাঁদার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কারা চাঁদা তুলেছে তাদের কাউকেই তিনি চিনেন না, আর এই টাকা তোলার জন্য ইউএনওকে দায়িত্ব দেওয়া হয়েছে। মানে খাস কালেকশনটা কারা করবে, কারা করতে পারে? আমার ইউএনও সাহেব এটা দায়িত্ব ছিলেন, ঠিক আছে। আমরা ইউএনও সাহেবকে দিয়েছি যে খাস কালেকশন করার জন্য আর কি। এটা দোকান অনুপাতে ওনারা খাস কালেকশন করেছে, আমরা 16 লক্ষ টাকা মতো পেয়েছি।
টোটাল খাস মাত্র কালেকশনে 3 দিনের জন্য তো মাত্র। আচ্ছা, খাস কালেকশনের উত্তোলনের সময় আমরা দেখেছি বিভিন্ন ধরনের স্লিপ দেয়া হয় বা পেইড লেখা কাগজ দেয়া হয়। আমরা দেখেছি এটার জন্য কি কোনো কমিটি করা হয়েছে এই খাস কালেকশন করার জন্য? এটা এক্স্যাক্টলি আমি এখন বলতে পারছি না, যদি আপনি পরে যোগাযোগ করেন আমি এটা দিতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, আমি আরেকটু আমি বুঝতে পারছি আপনার সময় খুবই স্বল্প, আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে এখানকার আমরা যেমনটা দেখলাম, এখানে কালেকশনের জন্য একটা কাউন্টার ছিল। সেই কাউন্টারে একজন সাংবাদিক, উনি হচ্ছেন প্রেস ক্লাবের সভাপতি সাগর, ওনার নাম আল মামুন সাগর, আর ওনার সাথে আরও কয়েকজন। তো আমরা এখানে 3 দিনের মতোই ছিলাম। সর্বশেষ দিন আমরা দেখলাম রাত 4টার দিকে তিনি সহ আরও কয়েকজন মিলে এই টাকা কালেকশন করতেছেন। তো তখন আমার হাত ধরছেন, উনি আমার ক্যামেরা নিতে চাইছেন, আমি দেইনি। তো এখানে আমি কোনো সরকারি লোকজন দেখি নাই। তো আমরা যতদূর জানি, আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বললাম, আইনজীবীদের সাথে কথা বললাম, যে হাঁস কালেকশনের সময় অবশ্যই সরকারের পক্ষ থেকে কাউকে থাকা দরকার। সেই ক্ষেত্রে এটা কি মানে নিয়ম বহির্ভূত কিনা বা এরকম কোনো নিয়ম আছে কিনা আপনাদের? না, এটা তো কোনো সুযোগ নাই। এটা তারা কিভাবে করেছে আমি ঠিক জানি না। আমার এটা আপনার কাছে প্রথম শুনলাম, তবে বিষয়টা আমি ইনভেস্টিগেট করে দেখবো। এটা খাস কালেকশন অফিসিয়াল চিঠি করে ইউনো সাহেবকে দেওয়া হয়েছে। একজন জেলা প্রশাসক সেই জেলার প্রেস ক্লাবের আহ্বায়ককেই চিনেন না। এ কথা কতটা বিশ্বাসযোগ্য তা বলার অপেক্ষা রাখে না। ডিসি ইউএনওর ওপর দায় চাপালেও ইউএনও দায় চাপিয়েছে ডিসির ওপর। হয়তো যাদের বেচা বিক্রি যেভাবে হয়েছে হয়তো সেভাবে করতে পারে। হয়তো মানে আমি আসলে আপনার এই টোটাল প্রক্রিয়ার উত্তর দিতে পারছি না। কেন? কারণ আমি তো পুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিলাম। আচ্ছা, আমি ছিলাম প্রোগ্রামের মধ্যে। কুষ্টিয়া প্রেস ক্লাবের প্রভাবশালী আহ্বায়ক আল মামুন সাগর, তিনি বাংলাদেশ প্রতিদিন ও জাগো নিউজের কুষ্টিয়া প্রতিনিধি। পুরো জেলা জুড়ে তার রয়েছে একচ্ছত্র আধিপত্য। আওয়ামী আমলের গড়ে তোলা সন্ত্রাসী বাহিনী দিয়ে শুধুমাত্র সাইনবোর্ড বদলে চালিয়ে যাচ্ছেন নিজের অপকর্ম। আর সূত্র বলছে, লালন মেলায় গাজার হাট বসানো ও চাঁদাবাজি করার মূল হোতা এই সাগর। শুধু সাগরই নয়, তার সাথে রয়েছে সাংবাদিক আরিফিন সাগর, যিনি দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার। এদিকে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, তিনি মাই টিভির কুষ্টিয়া প্রতিনিধি। এছাড়া সাংবাদিক ইউনিয়নের আরেক অংশের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, তারাও সাগরের সাথে থেকে অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। দিনটি ছিল মেলার শেষ দিন। সকাল থেকে সন্ধ্যা আর এরপর রাত, পুরোটা সময় মেলার মাঠে ছদ্মবেশে টিম ক্রাইম এডিশন। ইজারার আওতাভুক্ত নয় এমন শত শত দোকান থেকে মোটা অঙ্কের টাকা তুলেছে সাগর কং। টাকা নিয়েছে মাদকের দোকান থেকেও। কমিটি আছে, তা তো বলতে পারলাম না, আমরা একজনের মাধ্যমে নেই, তারা এসে নিয়ে যায় 30,000 মেলার কমিটি। পুলিশের কন্ট্রোল রুমের পাশে ছোট্ট একটি দোকান। বিশ্বস্ত সূত্রের তথ্য মতে এই দোকানে বসেই নিয়ন্ত্রণ করা হয় চাঁদাবাজি। বলা যায় চাঁদাবাজির আতুর ঘর ওই ঘরটি। এর ঠিক সামনেই ছিল র্যাবের ক্যাম্প। এরই মাঝে ব্যবসায়ীদের তথ্য মতে আমরা নিশ্চিত হই চাঁদা কালেকশনে মাঠে নেমেছে সাগরের পালিত বাহিনী। আমরা হন্যে হয়ে খুঁজতে থাকি তাকে। রাত তখন 2:45। হলদে রঙের টি শার্ট পরা একজন এসে বসেছেন চাঁদা তোলার কাউন্টারে, যার পরনে ছিল মাস্ক এবং ভাবভঙ্গি অনেকটা চোরের মতো। এরপরই দুটি মোটরসাইকেল এসে দাঁড়ালো ওই ঘরের সামনে। সামনের স্টিকার বলছে এটি কোনো সাংবাদিকের গাড়ি। এসব ঘটনার রেশ না কাটতেই আমরা আবিষ্কার করলাম হলদে রঙের টি শার্ট পরা ওই ব্যক্তি বের হয়ে তড়িঘড়ি করে কোথাও যাচ্ছে। কৌশলে তার পেছনে এগোতে থাকি আমরাও। তখন রাত 4:30। মেলার ঠিক সামনের গেটে যেতেই আমাদের ক্যামেরায় ধরা পড়ল সাংবাদিক আল মামুন সাগর
আরিফিন সাগর, বাচ্চু সহ 20 থেকে 25 জনের একটি দল। দোকানিদের সাথে কথা বলে আমরা নিশ্চিত হই যে ওই শেষ রাতেও তারা তুলছিলেন চাঁদার টাকা। আমরা বহুক্ষণ ধরে তাদের লক্ষ্য করি। এ সময় আমাদের গোপন ক্যামেরায় ধরা পড়ে সাগরগঞ্জের একজন, যিনি চাঁদা তুলছিলেন সিদ্ধি বা গাজার দোকান থেকে। 4,000 জায়গা আছে, 4,000 লাগে আমার 4500 টাকা দিতে হয়েছে। 30,000 টাকা। তারা তো টাকা ছাড়াই মাঠে বসতে দিবে না। সাংবাদিকই হবে, সাংবাদিক না ভাই। আমার বাসা এখানে ভাই, আমার থেকেও কম নেয় না। কয় টাকা নেয়? আমার ইউটিউব খাজানে বলছি 100 টাকা নিয়েছে। আমি করছি এলাকা চাল পাল করছি, এলাকা পরে মেলার পরে এলাকা চাল। বিষয়টি সম্পর্কে জানতে সাংবাদিক আল মামুন সাগরকে কল করলে তিনি সরাসরি বিষয়টি অস্বীকার করেন। পানি তাহলে আপনার চোখটা বাঁধা ছিল, আচ্ছা, আপনার চোখটা আপনি বেঁধে রেখেছিলেন, সে কারণে আপনি পান। ওই সরকারের যিনি সরকারের এখানে দায়িত্বে আছেন তার কাছে জিজ্ঞাসা করেন, কে ছিলেন, তাহলে তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দর্শক, মাদকের এই ভয়াবহ সিন্ডিকেটের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকেরাও রহস্যজনক কারণে নীরবতা পালন করছে। এর মধ্যে কেউ কেউ প্রতিবাদ করার চেষ্টা করলে তাদেরকে চরম পরিণতি ভোগ করতে হয়েছে। বাংলা এডিশনের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ। লালন মেলা শুরুর আগে ডিসির সভাকক্ষে হওয়া প্রস্তুতিমূলক সভায় কথা বলেন মেলার নামে ভণ্ডামি, নামে বেনামে কোটি কোটি টাকা চাঁদা তোলা ও প্রকাশ্যে মাদক ব্যবসা নিয়ে। আর এই কথাই যেন কাল হয়ে দাঁড়ায় তার জন্য। আমি মেলার মাঠে গেলে চরম অনিরাপত্তাহীনতা, জামাকে কাপড় লাঠি দিয়ে মেরে ওরা নাই করে, এটা চরম বাস্তব কথা, চরম বাস্তব। ওইখানে যেহেতু শত শত আপনার টিমের লোকজন আছে, আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, নিশ্চয়ই আপনি অন্তত খোঁজ খবর নিয়ে দেখবেন যে চাঁদাবাজিগুলো কারা করছে। এ সময় রাজু জেলা প্রশাসকের কাছে দ্রুত এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানান। কোটি কোটি টাকার মাদক ব্যবসা করে, এটাও নিশ্চয়ই একটু খোঁজ নিয়ে। সেদিন থেকেই মাদক ব্যবসায়ী এবং অসাধু চাঁদাবাজদের টার্গেট হয়ে যান রাজু। আর এরপরই গত 14 অক্টোবর মেলার মাঠে রাজুকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা চালায় ওই সন্ত্রাসীরা। সেদিন কোনো মতে বেঁচে যান বাংলা এডিশনের এই প্রতিনিধি। মারধরের পর রাস্তার পাশে পড়ে থাকা রাজুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। রাজু জানান, প্রশাসনের সামনেই মাদকের ছড়াছড়ি নিয়ে কথা বলার কারণেই তার উপর হামলা হয়। আজকে দুপুর 1টার দিকে আমি লালনের মেলার মাঠে গিয়েছিলাম পেশাগত দায়িত্ব পালন করার জন্য। সেখানে সংবাদ সংগ্রহ করার সময় যে লালনের মেলার মাঠে যে 300 মতো যে গাঁজার দোকান আছে, সেই গাঁজার যে মাদক ব্যবসায়ীরা আছে, মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের যারা আছে তারা আমার উপরে হামলা করে এবং মারপিট করে। এরপরে আমাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসা হয়। এর আগে কিন্তু গতকালকে ডিসি অফিসে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে আমি যে লালন মেলাকে কেন্দ্র করে গত 1 সপ্তাহ ধরে কিন্তু প্রকাশ্যে দিনে রাতে সেখানে শত শত যে গাঁজার দোকান, সেগুলোতে অবাধে মাদক বিক্রি এবং সেবন এর ঘটনা ঘটছে। প্রশাসনের সামনে এই ঘটনাগুলি ঘটছে এবং প্রকাশ্যে প্রায় 300 গাঁজার দোকান আছে। ঘটনার পর গত 16 অক্টোবর কুমারখালী থানায় একটি মামলা করেন বাংলা এডিশনের কুষ্টিয়া প্রতিনিধি রাজু। মামলায় 3 জন মাদক ব্যবসায়ী সহ 8 থেকে 10 জনকে আসামি করা হয়। এই ঘটনায় অভিযুক্ত 3 মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ। সূত্র বলছে, মাদক ব্যবসায়ী ময়েজের সাথে মিলেমিশেই এই মাদক ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছেন অপকর্ম। আর এর সাথে জড়িত রয়েছে চাঁদাবাজ চক্রটিও। রাজুর ওপর এমন অতর্কিত হামলার নিন্দা জানিয়েছে স্থানীয়রা। আর সেখানে আসলে নিউজ কভারেজ করতে গিয়ে যে সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি যেন ওইখান থেকে গাঁজা বিক্রি এবং সেবন
একদম বন্ধ করে দেওয়া হয়। যে মাত্র 24 ঘন্টার ব্যবধানে রাজুর উপরে যখন হামলা, তখন আসলে আমরা এটাকে আর অ্যাভয়েড করতে পারি না। আমার মনে হয় অন্তত তীব্র সন্দেহ যে সেদিন গতকালকের যে বক্তব্য সেটা অনেক বড় ইস্যু হয়ে থাকতে পারে রাজুর উপরে হামলা। এদিকে কুষ্টিয়া জেলা জুড়ে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে মাদক। লালন মেলার নামে মাদকের মেলা বসিয়ে এই জেলার যুব সমাজকে নষ্ট করা হচ্ছে বলে দাবি সচেতন মহলের। কুষ্টিয়াতে যে লালনের তিরোধানকে কেন্দ্র করে যে গাঁজা উৎসব হচ্ছে, এটা আমরা পরিপূর্ণ বিরোধিতা করি। এর মাধ্যমে যুব সমাজ ধ্বংস হচ্ছে। এর থেকেও বড় কথা হলো যে আমাদের একেবারে ছোট্ট ছোট্ট কোমলমতি যে বাচ্চারা ওখানে যে সরাসরি মাদক সেবন করছে। লালনের যে আঁকড়াতে যেই সমস্যাগুলি তৈরি হয়, তার মধ্যে আমাদের ধর্মীয় অঙ্গনে যেটা আঘাত করে সেটা হলো শিরক, মারাত্মক অপরাধ একটা শিরিক। সেই শিরিকের চর্চা সেখানে হয় এবং মানুষের যে চরিত্র হননের জন্যে যত রকম কর্মকাণ্ড আছে সেখানে সংগঠিত হয়। পুলিশ পাহারায় মাদক ব্যবসার বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান সাব জানিয়ে দেন, এসব মিথ্যা কথা, কোনো মাদকের হাত বসেনি এবং এর কোনো প্রমাণ নেই। আমাদের চোখে আসবে না, আমাদের চোখে আসে নাই। আপনি ওই যে আপনারা দেখেন নাই যে আপনাদের আশেপাশে মাদক সেবন হচ্ছে, সেটা দেখেন নাই, এটা বলেন। আরে আপনি বানানোর কথা বলতেছেন, এগুলো পুরোটা বানানোর কথা বলতেছেন। আপনি আমাকে প্রমাণ দিবেন, ঠিক আছে? আমি প্রমাণ হাজার প্রমাণ, আপনি আসেন, আপনার সাথে বসি, প্রমাণ হাজার। আপনার সাথে আমার বসার কিছু না। আপনি এটা কিভাবে বলেন ভাই? আপনার এখানে মাদক, প্রকাশ্যে মাদক সেবন হচ্ছে। আপনি অন্ধনতে কি আপনি ইন্টেনশনালি না। লালন মেলার মাদকের আখড়া ও চাঁদাবাজির বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিনের সাথে কথা বলে বাংলা এডিশন। গাঁজা, ভাং বা সিদ্ধি, আপনি যাই বলেন, এটা মানে এই 18 সালের আইনের মধ্যে স্পষ্ট করে বলা আছে যেগুলো সবকিছু নিষিদ্ধ। একটা গাঁজা গাছের একদম শিকড় থেকে তার মাথা পর্যন্ত এবং ফুল থেকে শুরু করে সবকিছু নিষিদ্ধ বাংলাদেশের আইনে। সুতরাং এই গাঁজাকে নর্মালাইজ করার কোনো সুযোগ নেই। যদি কেউ গাঁজা বহন করে, যদি কেউ গাঁজা সেবন করে, যদি কেউ গাঁজা বিক্রি করে, সবকিছু আইনে নিষিদ্ধ করা আছে। সুতরাং যদি কেউ নর্মালাইজ করতে চায় যে এটা লালন উৎসব, এই উৎসব, সেই উৎসব, এই উৎসবের বাহানা দিয়ে গাঁজাকে নর্মালাইজ করার কোনো সুযোগ নাই। আমি মনে করি এটা প্রশাসনের ব্যর্থতা বা দুর্বলতা। কারণ তারা দেখে শুনে বুঝে যদি এটাকে নিয়ন্ত্রণ না করে তাহলে এটা সমাজের মাঝে ছড়িয়ে যাবে এবং মানুষ যদি মাদকের সাথে সম্পৃক্ত হয়, আজকে গাঁজা খাবে, পরদিন ইয়াবা খাবে, তারপরে আরও অনেক মানে বিভিন্ন ধরনের সীসা থেকে শুরু করে কত ধরনের বাংলাদেশের এখন মাদক আসতেছে, এগুলো সেবন করবে বা অভ্যস্ত হবে। সেজন্য আমি মনে করি এটা প্রশাসনের ব্যর্থতা। এটা কোনোভাবেই লালনের চেতনার সাথে এটা যায় না। চাঁদা তোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি খাস আদায়ের সময় অবশ্যই সরকারি ব্যক্তির উঠাতে হবে। খাস কালেকশনের জন্য বেসরকারি লোকজনকে দিয়ে কমিটি করার সুযোগ নেই, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি খাস কালেকশনের জন্য কোনো কমিটি করা হয়, আমার ধারণা সেটা খাস কালেকশনের কমিটি না, সেটা মনে হয় ওখানের বাস্তবায়ন কমিটি। যদি বাস্তবায়ন কমিটির কেউ যদি খাস কালেকশন করে থাকে, যিনি সরকারি কোনো অফিসার না বা কোনো কর্মচারী না, তাহলে এটা অবশ্যই তিনি আইন বহির্ভূত কাজ করেছেন। প্রিয় দর্শক, সাংবাদিকদের কাজ মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা, প্রশাসনের কাজ বেআইনি কাজের বিরুদ্ধে আইন প্রয়োগ করা। কিন্তু অনিয়ম যেই সমাজে নিয়মে রূপ নেয়, সেই সমাজে নিয়ম করে অনিয়ম চলতে থাকে। এবার যাবার পালা, দেখা হবে আবার। যেখানে অন্যায় অনিয়ম, সেখানেই ঢাল হয়ে দাঁড়াবে টিম ক্রাইম এডিশন। বিচারের সব দরজা বন্ধ হয়ে গেলেও খোলা থাকবে আমাদের দুয়ার। আমাদেরকে জানান, আমরা বলবো আপনার কথা ঠিক আপনার মতো করে। আল্লাহ হাফেজ।